আমি কি দোষ করছি? আমার জীবনটা নষ্ট করলে কেন? নীল বলল, আমি তোমার কাছে না পৌঁছালেও রিভার্স ঠিকই তোমার কাছে চলে আসবে। ঋতু বলল, কি? আমি কি করছি? আমার কাছে আসবে কেন? নীল বলল, কারণ তোমার মাথাটা তার লাগবে। ঋতু ভয়ে মাথায় হাত দিয়ে বলল, মাথা দিয়ে কি হবে? নীল বলল, আমি বলতে পারবো না, এখানে ছোট্ট বাচ্চা আছে। ঋতু বলল, আপনি মিথ্যা বলছেন, কারণ আমি তো গ্রিসের মানুষ না। নীল বলল, তোমার পিঠে নীল একটা দাগ আছে, দেখো। ঋতু মনে মনে বলল, আমার পিঠে দাগ আছে তা আপনি কেমনে জানলেন? ঋতু জিজ্ঞেস করলো, হেলেনার মা কোথায়? নীল তখন মেয়ে দুটোর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলল, রিভার্সের হাত থেকে হেলেনাকে বাঁচাতে গিয়ে রিভার্সের হাতে নিজের জীবন বিলিয়ে দেয়। বাবার চোখের কান্না দেখে হেলেনা দৌড়ে এসে বাবা বলে ঝাপটে ধরে, আর নীলের চোখের পানি ছোট ছোট হাত দিয়ে মুছে দেয়। ঋতুর কাছে অনেক ভালো লাগে মেয়ে দুটোকে। হেলেনা একটু চঞ্চল টাইপের, হঠাৎ জিজ্ঞেস করে বসে, বাবা উনি কে? ঋতুকে দেখিয়ে বলে। নীল পড়ে যায় বিপাকে, এখন মেয়েকে কি বলবে? ঋতু তাকিয়ে আছে নীলের দিকে, আর ঋতু মনে মনে চাইছে মা বলুক, কারণ এরকম কিউট দুইটো মেয়ের মা হওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু নীল কিছুই বলছে না, চুপ করে আছে। কিছুক্ষণ পর নীল বলল, মা তোমরা এখন যাও, পরে বলবো। নীল বলার সাথে সাথে মেয়ে দুটো দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা বের হলো আর মেয়ে দুটো উধাও। মেয়ে দুটো অনেক নম্রভদ্র, কিন্তু এবার ঋতু নীলের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। নীল বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ঋতু বলল, আপনি ওদের বললেন না কেন আমি ওদের মা হই? নীল বলল, বলার সময় আসুক তারপর বলবো। ঋতু বলল, তা আপনাকে কি বলবো, ইথান নাকি নীল? নীল বলল, এখানে তো আমি নীল, তাই নীল বলবেন। ঋতু বলল, আচ্ছা আপনি আমার বড় হবেন নাকি ছোট? মানে দুইটা মেয়ে আছে তো তাই বললাম। নীল বলল, আপনার বড় আমি। ঋতু বলল, তাহলে তো নাম বলা যাবে না, তার মধ্যে আবার জামাই। আচ্ছা তোমার পাশে কি ঘুমাতে পারবো নাকি আলাদা? নীল বলল, তোমার ইচ্ছা। ঋতু বলল, আসল কাজ করে এখন আমার ইচ্ছা? পুরুষ জাতি বড়ই অদ্ভুত, সেটা দুনিয়ার যেই প্রান্তেই পুরুষ হোক না কেন। দুইজন এক বিছানায় ঘুমালো। নীল নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু ঋতুর ঘুম আসছে না। নীলের এইসব অদ্ভুত কথা শুনে খুব টেনশন হচ্ছে। এরকম এই চিন্তা সেই চিন্তা করতে করতে ঘুমের দেশে পাড়ি দেয় ঋতু। সকালে সূর্য মামার আলো চোখে পড়তেই ঋতুর ঘুম ভেঙে যায়। অনেক দেরি করে আজ ঘুম থেকে উঠা হয়েছে, অফিসে যেতে হবে। তাড়াহুড়ো করে শাওয়ার নেয় ঋতু। এইদিকে নীল ওঠে নাই, তাকেও ডাকতে হবে, নাস্তার কথা বলতে হবে। মাঝে মাঝে ঋতুর রাগ হয়, ঘরে সকালবেলা মেয়েদের কম কাজ নাকি? পুরুষরা তো পড়ে পড়ে ঘুমায় সকালে। নীলকে ডেকে দরজা খুলে বাইরে যেতেই মনে পড়লো আজ তো শুক্রবার, অফিস নাই। ঋতু বলল, ধুর সাই, কি যে করি, আজ তো শুক্রবার মনেই নেই। এমন সময় পত্রিকাওয়ালা হাজির। শুক্রবারে একটু দেরি করে পত্রিকা দেয়, মানে 10টার সময়, আর এমনি দেয় 8টার সময়। হতাশে পত্রিকা হাতে নিয়ে সোফায় বসে পড়ল। এমনি পত্রিকা পড়া হয় না শুক্রবার ছাড়া। পত্রিকাটা চোখের সামনে মেলে ধরতেই বড় বড় অক্ষরে লেখা, পুলিশের গাফলিতিতে অপরাধী পলাতক। বিস্তারিত পড়তেই ঋতুর চোখ কপালে উঠল, কারণ যে পালিয়েছে সে রিভার্স। ঋতুর কল্লাতে হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পর নীলকে ডেকে তুলল। নীলের মুখটা আরো মলিন দেখাচ্ছে, কারণ রিভার্স বের হওয়া মানে নীলের খুনের নেশা বেড়ে যাওয়া, আর শারীরিক সম্পর্ক মানে ধর্ষণ। এই কথা ঋতু জানতে পারলে এক মুহূর্তে নীলের কাছে থাকবে না। ঋতু অফিসে ড্রেস চেঞ্জ করার জন্য অন্য রুমে গেল। ঋতু নিজেকে উলঙ্গ করে আয়নার দিকে মেলে দেখছে। হঠাৎ মনে পড়লো আমার পিঠে যে দাগ আছে তা কখনো দেখা হয় না, তাই ঋতুর ইচ্ছে হলো দেখার। ঋতু ঘরে গেল, আয়নার সামনে থেকে আর কাঁধের উপর দিয়ে ঘাড় ঘুরিয়ে আয়নায় তাকাতেই চিৎকার দিয়ে বের হয় ঋতু, কারণ আয়নায় রিভার্সকে দেখতে পাই। আয়নাতে স্পষ্ট রিভার্সের বিদঘুটে চেহারাটা দেখা যাচ্ছিল, কিন্তু এখানে রিভার্স আসলো কিভাবে? ঋতু চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায়, আর বেডরুমে নীল শুয়েছিল। ঋতু চিৎকার শুনে নীল উঠে দাঁড়ায়, আর ঋতু এসে নীলকে জড়িয়ে ধরে। ঋতু নীলের বুকে মুখ লুকিয়ে আসে। এইদিকে নীল বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে, এমন করছো কেন? ঋতু নীলের বুকে মুখ লুকিয়ে এক হাত দেখিয়ে বলল, ওইখানে সেই কালো লোকটা। নীল বলল, আরে কোথায়, কি বলো? ঋতু বলল, আমি নিজের চোখে দেখলাম আয়নায়। নীল বলল, আরে শোনো, ওঠো আমি বলছি। নীল ঋতুর পিঠে হাত দিয়ে অনুভব করলো খালি খালি কেন। নীল তাকিয়ে দেখে একদম জামা কাপড় ছাড়া। এখন ঋতুকে যতই বলছে আমাকে ছাড়ো, ঋতু ততই নীলকে জড়িয়ে ধরছে, কারণ ঋতু পড়ে গেছে এখন লজ্জায়। ঋতু বুঝতে পেরেছে সে উলঙ্গ। নীল তখন বিছানায় থাকা কম্বলটা ঋতুকে জড়িয়ে দেয়। ঋতু লজ্জায় মাথা নিচু করে আছে। নীল বলল, রিভার্স তোমার আশেপাশে থাকলে তোমার পিঠে প্রচন্ড ব্যথা অনুভব করবে, আর নীল দাগটা আরো উজ্জ্বল হয়ে যাবে। তুমি আয়নায় যেটা দেখছো সেটা হলো রিভার্স। তোমার পিঠে আয়না ধরলে রিভার্সের ছবি দেখা যাবে। এইদিকে গ্রিসের অ্যাথেন্স শহরের একটি মেয়ে ইথানের খোঁজ করছে। মেয়েটিকে তেমন কেউ চিনে না, তবে মেয়েটি যুদ্ধবিদ্যায় পারদর্শী, তলোয়ার চালাতে খুব পটু। আর এই অ্যাথেন্স শহরটা সবকিছু থেকে পিছিয়ে আছে বলতে আধুনিকতার ছোঁয়া এখনো লাগেনি বললে ভুল হবে, লাগতে দেয়নি সেখানকার ক্ষমতাশীল রানী এলিজা। অ্যাথেন্স শহর দেখলে মনে হবে সেই প্রাচীন জগতে আছে। শুধু অ্যাথেন্স শহরটাই এরকম, আর বাকিগুলো ঠিক আছে, শুধু ক্ষমতার বলে দাপিয়ে রেখেছে সেই প্রাচীন কাল থেকে। রানী এলিজার আগে রাজা ছিলেন অ্যাডাম। অ্যাডাম হচ্ছে এলিজার স্বামী। রাজা অ্যাডাম মারা যাওয়ার পর এলিজা রানী হিসাবে দায়িত্ব পালন করেন, কারণ বংশের প্রদীপ নেই।
অ্যাথেন্স শহরে মানুষ যুদ্ধবিদ্যায় পারদর্শী আর কালো জাদুতে ভরা। এর জন্য গ্রিসের সরকার তাদের বিরুদ্ধে কথা বলে না। দেশের গুরুত্বপূর্ণ কাজে রানী এলিজা হাজির থাকেন। ইথেনের বিশ্বস্ত গুপ্তচর খবর দেয় ইথেনকে যে আপনার শহরে আপনাকে কেউ খোঁজ করছে, কিন্তু সে মেয়ে। আমি দুঃখিত, তার নাম ঠিকানা জানতে পারি নাই, কারণ সে নিজেকে লুকিয়ে রেখেছে। মুখে মুখোশ পড়া, যার জন্য আমি চিনতে পারিনি। যেহেতু অ্যাথেন্স শহরের মানুষেরা কালো জাদু জানে, তাই ইথেনের কাছে খবর পৌঁছাতে দেরি হয়নি। ইথান পড়ে গেল চিন্তায়, তাকে কে খোঁজ করছে, তাও আবার একটি মেয়ে। রিভার্সের কোনো সহযোগী নয় তো? এই কয়েক বছর তাকে কেউ খোঁজ করেনি, হঠাৎ তার খোঁজ কেন? বেলকনিতে নীল চিন্তায় ডুবে পায়চারি করছিল। এমন সময় ঋতু এসে বলল, কোনো কারণে চিন্তিত তুমি? নীল বলল, না, মিথ্যা বলল। ঋতু বলল, তাহলে এখানে? আচ্ছা, তোমার সাথে দেখা করতে ওসি আকবর এসেছে। নীল বলল, ওসি আকবর আমার কাছে কেন? ঋতু বলল, তোমার কলেজে নাকি খুন হয়েছে, তার তদন্ত করতে। নীল কোনো চিন্তা না করে চলল ওসির কাছে, কারণ নীলের তো মায়া শক্তি আছে, বশ করে ফেলবে একদম।